দর্শক, আমরা বাজার পরিস্থিতির কথা জানছিলাম, সেখানে মূলত সবজির বাজারের আলোচনা করলেও আমরা একই সাথে মাছের বাজারের অবস্থা যেটা দেখেছি, মাছ মাংসের বাজার, সেখানে কিন্তু গত কয়েক মাসের মতোই একটা অস্থিরতা বিরাজ করছে এবং বলা হয়ে থাকে বর্ষাতে পানি যখন বেশি তখন মাছের দাম একটু কমার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এবছর সেই চিত্রটিও দেখা যায়নি। এমনকি মেঘনায় ইলিশ কমেছে 60%, খবরে আমরা যেটি দেখছিলাম। কেন এমনটি হলো, একজন ইলিশ গবেষক আমাদের সাথে যুক্ত হবেন, তার কাছ থেকে জানবো। ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান আছেন আমাদের সাথে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। যে খবরটি নিয়ে বলছিলাম আর কি, যে মেঘনায় ইলিশ 60% কমেছে, কেন এমনটি হলো? 60% তো একটা অনেক বড় সংখ্যায় তার মানে কমে যাওয়া। ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক শ্রোতা একাত্তর চ্যানেল। দেখেন, মেঘনা ইলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এটি আপনারা জানবেন যে এটা গেটওয়ে বলা যায়। এই নদ নদী থেকে শুরু করে মোহনা বে সাগরে ইলিশের যে মাইগ্রেটরি রুট, এটা তো পরিবহনশীল স্বভাবে এটা যে যাতায়াত করে। আর এই জায়গাটাতে ইলিশের যে কমতি, এটা কিন্তু পদ্মাতেও কমতি, পদ্মা মেঘনা মিলে বৃহৎ একটা অংশ কমতি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি মোটা দাগের কারণগুলো বলি তাহলে এটা উঠে আসবে এর চিত্র। দেখেন, এখানে চর ডুবোচর আছে অসংখ্য এবং প্রচুর ক্ষতিকর জাল আছে। আর সেই সঙ্গে আছে বুড়িগঙ্গা শীতলক্ষা দূষণ নেমে আজকে এটা কিন্তু অন্যতম একটি অভয়াশ্রম। বাংলাদেশে 6টি অভয়াশ্রম হয়েছে ইলিশের, এটা অন্যতম। মুন্সিগঞ্জের গজারিয়া অঞ্চল থেকে শুরু করে চর আলেকজান্ডার লক্ষ্মীপুর, বৃহৎ একটা চ্যানেল। তো এইখানে নানাভাবে যে তারা বাধাগ্রস্ত হচ্ছে, সেটি আরো কারণ আছে। আমি যদি অ্যানথ্রোপোজেনিক ম্যানমেড কারণগুলো বাদ দিয়ে যদি প্রাকৃতিক দিকেও যায়, আপনারা জানেন যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এটার প্রভাব উদ্ভিদ জগৎ প্রাণী জগতের উপরে পড়ে। মাছ একটা প্রাণী, পানির নিচে থাকে, এখানেও সেই রকম একটা বিরূপ প্রভাব পড়ছে। স্যালিনিটি উঠে আসছে আপের দিকে। তো যে কারণে মেঘনা অনেক অঞ্চলে তার চলাচলের রুট বাধাগ্রস্ত হয়। তবে আরেকটি কথা আমি বলবো, সেটি হলো যেমন গত 22 জুলাই একটি পূর্ণিমা গিয়েছে, আগামী 4 আগস্ট অর্থাৎ আগামীকাল আর অমাবস্যা শুরু হবে, চলবে। তো এই যে সময়গুলো, এখন কিন্তু বৃষ্টিপাত কিছুটা হচ্ছে। এই বৃষ্টিপাত বৃদ্ধি পেয়ে যখন পানি প্রবাহ খানিকটা বেড়ে যাবে, তখন কিন্তু ইলিশের প্রাপ্যতা খানিকটা আসবে। আরেকটি ব্যাপার হলো যে কোনো এক সময় কোনো একটা কারণে কিছু ইলিশ যে আসছে না, কমে গেছে, এটার মানে এই নয় যে ইলিশ নাই। ইলিশ ঝাঁক ধরে চলে এবং পরিবেশ পেলে তখন তারা তাদের সেই রুটে চলাচল শুরু করে। আমাদের দায়িত্ব, আমাদের চ্যালেঞ্জ হলো সেই রুটকে ঠিক রাখা, সেই মাইগ্রেটরি রুট যে বিশাল মেঘনা চ্যানেল, এটার গভীরতা ঠিক রাখা। চর ডুবোচর শুধু তাই নয়, অবৈধভাবে অপরিকল্পিত বালু উত্তোলনও তাদের এই রুটকে নষ্ট করছে না। তাদের যে খাদ্য অভ্যাস আছে, তারা প্রধানত দুটো উদ্দেশ্যকে সামনে নিয়ে তো চলাচল করে এই রুটে। আর অন্যতম একটি হলো যে সানলাইট পেনিট্রেশন করে খাদ্য তৈরি হয়, ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটন, সেগুলো বাধাগ্রস্ত এই অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে। আর বুড়িগঙ্গা শীতলক্ষার দূষণ নেমে এগুলো হয়েছে। তো এইগুলো তো থাকবেই, তবে এগুলোকে প্রোটেকশনের চিন্তা সবসময় রাখতে হবে। ইন্ডাস্ট্রি আছে, ইটিপি আছে, কিন্তু সেগুলো চালু থাকে না, এগুলো চালু থাকা প্রয়োজন আছে। তো এই যে কমছে বলা আছে, তার মানে এই না যে আমরা এরপরে আর পেতে যাচ্ছি না, আমরা পাবো। হয়তো মেঘনা পদ্মাতে একটু কম পেতে থাকবো, তবে জেলেদের কিন্তু ধৈর্য ধরতে হবে। জারটা কখনো ধরবে না, বড় ইলিশ ধরবে এর সময়, ডিম ছাড়ার সময় মা ইলিশকে ধরবে না। এই যে যুগান্তকারী কিছু পদক্ষেপ বলা হয়েছে গবেষণা করে, সেগুলো ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী মন্ত্রণালয় দিক নির্দেশনায় চালু রেখে গেছে। এইগুলিকে যথাযথভাবে পালন করতে পারলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে এখনকার আশঙ্কাজনক একটা সংবাদ আমরা পেয়েছি, এখান থেকে উত্তরণ হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা ইলিশের গতিপথ বা ইলিশের বিচরণ ক্ষেত্র এসব নিয়ে তো কথা বলছি, তবে একই সাথে এই যে বিভিন্ন সময়ে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে, আপনি বলছিলেন যে যখন ইলিশ ছোট থাকে, জাটকা, কিংবা যখন মা ইলিশ ডিম ছাড়ার আগের সময়টাতে বিভিন্ন পদক্ষেপগুলোও নেওয়া হয়েছে, কিন্তু ইলিশের দাম তো কমে না। মানে ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের গর্ব, এবং বাংলাদেশে খুবই সুস্বাদু ভালো মানের ইলিশ পাওয়া যায় পদ্মা মেঘনায় বা মোহনায়। ইলিশের দাম কেন কমে না? মানে বছর হয়ে যাচ্ছে আমরা ইলিশের দাম কিন্তু কমতে শুনি না। এই রকম অভিযোগ প্রায়শই আসছে যে
ইলিশের দাম কেন কম? মানে ইলিশ একটা বিলাসী খাবার হয়ে উঠেছে, শৌখিন একটা খাবার হয়ে উঠেছে কিন্তু। এক্স্যাক্টলি। আজকের জাটকায় আগামী দিনের বড় ইলিশ, এই জাটকা রক্ষা করেই আমরা বড় ইলিশ পাই। এবং আমরা ইতিমধ্যে একটা গবেষণা করে 4.5 সেন্টিমিটার জালের ফাঁস, সেটাকে যখন গবেষণা 6.5 সেন্টিমিটার করে দেওয়া হয়েছে, জেলেদের অনেক বাধার পরেও কিন্তু সেটা বাস্তবায়ন হওয়ার প্রেক্ষিতে এখন কিন্তু অপেক্ষাকৃত বড় ইলিশ আসছে এবং কম বেশি সারা বছর আসছে। কথা হচ্ছে যে তাহলে ইলিশকে তো কেউ কোনো খরচ করতে হয় না, খাবার দিতে হয় না, পরিচর্যা করতে হয় না, তাহলে দাম কেন এত হবে? কিন্তু অন্যান্য মাছের সঙ্গে এই মাছের তো পার্থক্য আছে। অন্যান্য মাছ পুকুরে চাষ খালে বিলে পাওয়া যায়, গভীর সাগরকে জেলে শ্রম খরচ প্রত্যেকটারই দাম কিন্তু অনেক বেশি। এর মধ্যে আরো একটি জিনিস আছে, জীবনের প্রচুর ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই মাছগুলো ধরে আনে। আরেকটি ব্যাপার আছে যে আমাদের দেশের দরিদ্র এই জেলেরা কিন্তু আষ্টে পৃষ্ঠে বাঁধা একটা চক্রের নিকট বাঁধা আছে। তারা অনেক কষ্ট করে মাছগুলো ধরে আনলেও দাদনদারদের কাছে, যারা তাদের বাকি সময় মৌসুম ছাড়া বাকি সময় তাদেরকে বাঁচিয়ে রাখে, টিকে তাদের কাছে অল্প বিলে বিক্রি করতে বাধ্য হয়। তাদেরকে চক্র থেকে বের করে আনাও প্রয়োজন আছে। সেটি আমার মনে হয় মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সকলে চিন্তা করবেন। তো এই যে আমি বললাম যে ইনপুট গুলোর যে জালের দাম, তেলের দাম, মূল্য, ঝুঁকি ইত্যাদি মিলায় কিন্তু এই দামটা বেশি হয়। তারপরেও আমি এটা বলবো যে যতটা বেশি হওয়ার কথা তার চেয়েও বেশি হয়। আরো কারণ আছে, সেটা যে ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড ইলিশে আছে। ইলিশ আপনি নিজেও বললেন একটু আগে যে এটা শৌখিন মাছ হয়ে গেছে। হ্যাঁ, তা তো বটে। ইলিশের মাছের রাজা ইলিশ জিআই পণ্য, এটি বৈদেশিক মুদ্রা আনতে পারে, তো সেটার প্রতি মানুষের আগ্রহ, স্বাদের মাছ থাকবেই। তো এটা যে কেউ যে কোনো অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করে, চিন্তা করে, তো সেই জন্য এটা ক্রেতার সংখ্যাও বেশি আছে। সেইটার কারণে যে দাম বেশি আমি তা বলবো না। এখানে মৎস্যজীবীদের বা মূল্য নিয়ন্ত্রণেরও খানিকটা ব্যাপার আছে। আর যেটি প্রধান কারণ যেটি বললাম যে প্রত্যেকটা জিনিসেরই দাম নির্ভর করে তার সাপ্লাইয়ের উপরে। এই মুহূর্তে যেমন সাপ্লাই কম থাকার কারণে দামটা অধিক বেশি। আবার এই যে বৃষ্টিপাত বেশি হয়ে, বৃষ্টিপাত আমি আশা করছি এই অমাবস্যাতে আবার ধরা পড়বে। আর সামনে যে সেপ্টেম্বর অক্টোবর পুরো মৌসুম, এই সময়টা তো আরো বেশি ধরা পড়বে। যখন উৎপাদন বেশি আসবে তখন কিন্তু মূল্য অনেকখানি ক্রয় সীমার মধ্যে আসবে, সাধারণ মানুষও এটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আনতে পারবে। আরেকটি সাজেশন আমি রাখতে পারি যে এই মাছ যেমন একটি গরু বা খাসি এটা জবাই করে কিন্তু ভাগ ভাগ করে বিক্রি করা হয়, এটা যদি অনেকটা ওই রকম পর্যায়ে আনা যায় তো তখন দেখা যাবে একটা রিকশা শ্রমিক তো অন্তত স্বল্প মূল্যে তার পুরো একটা ইলিশ না কিনতে পারলেও খানিকটা স্বাদ নেওয়ার সুযোগ সে পাবে। এইরকম ভ্যালু এডিশন সহ অনেকগুলো কাজ ইলিশের বিষয়ে গবেষণাও চলছে। আমরা আশা করি মূল্য নিয়ন্ত্রণের বিষয়েও বাণিজ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিকার আইনও যাতে প্রয়োগ হয়, আর অসাধু মৎস্য ব্যবসায়ীরা যাতে কোনো কারসাজি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখলে আমার মনে হবে। আমার যতদূর মনে পড়ে গত বছর যখন মৌসুম ইলিশের সেপ্টেম্বর অক্টোবরের কথা আপনি বলছেন, তখনও ইলিশ 1000 ওপরেই কিনেছিলাম বোধহয়। আমি জানি না, আশা করি এই বছর হয়তো সাধারণ মানুষের মানে পাতেও ইলিশ উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং ইলিশ সংক্রান্ত এখন কেন ইলিশ কম এই বিষয়ে অনেক কিছু জানলাম আমরা। ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।